এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি দশম শ্রেণীর প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ এবং সমন্বয় নিয়ে। তো আজকে পাঠ 4-এ পড়াবো প্রাণীদের সাড়া প্রদান এবং ভৌত সমন্বয়, যাকে বলা হয় স্নায়ুতন্ত্র। তো চলো জেনে নিই এই স্নায়ুতন্ত্র যে আমাদের আছে সেটা কিভাবে বুঝবো। যখন আমরা দৌড়াই তখন কি হয়, আমরা হাঁপিয়ে উঠি, তাই তো? এই হাঁপিয়ে ওঠার ফলে কি হয়, আমাদের শ্বাসগতি এবং হৃদগতি বা হার্টবিট যাকে বলা হয় সেটি কি হয়, বেড়ে যায়, তাই তো? এই হার্টবিট এবং শ্বাসগতি বেড়ে যাওয়ার ফলে কি হয়, আমাদের যে পেশিতে অক্সিজেন এবং গ্লুকোজ সরবরাহের মাত্রাটাও বেড়ে যায়। ক্লিয়ার? তো এই অক্সিজেন এবং গ্লুকোজ কে সরবরাহ করে? তখন এই অক্সিজেন এবং গ্লুকোজ বেশি মাত্রায় পাম্প করতে থাকে আমাদের হৃৎপিণ্ড। ক্লিয়ার? তো হৃৎপিণ্ড যখন এই অক্সিজেন এবং গ্লুকোজটাকে বেশি মাত্রায় পাম্প করতে থাকে তখন তার রক্তের মাধ্যমে আমাদের পেশিতে পৌঁছায়। ক্লিয়ার? এবং আমাদের স্নায়ু কি করে, উদ্দীপনা সৃষ্টি করে যে কোথায় কিভাবে কিসের ব্যালেন্স করতে হবে। তো এটি হচ্ছে স্নায়ু স্পন্দন, আর যার মাধ্যমে পৌঁছায় এই স্পন্দনটা সেটা হলো স্নায়ু। ক্লিয়ার? তো চলো আমরা জেনে নিই স্নায়ু তন্ত্রটা কি আসলে। এই স্নায়ুতন্ত্র হলো প্রাণীদেহ কি করে, পরিবেশের থেকে উদ্দীপনা গ্রহণ করে। কি গ্রহণ করে? পরিবেশের থেকে উদ্দীপনা গ্রহণ করে। ক্লিয়ার? এই উদ্দীপনায় কি করে, এরপর এই উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে একটা সম্পর্ক রক্ষা করে। ক্লিয়ার? তো যে তন্ত্রের মাধ্যমে এই পরিবেশের সাথে জীবদেহ সম্পর্ক রক্ষা করে সেটি হলো স্নায়ুতন্ত্র। এই স্নায়ুতন্ত্র কি কি দ্বারা গঠিত? এই স্নায়ুতন্ত্র যেটি হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যার শর্ট ফর্ম হলো সিএনএস। এই স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম গঠিত হয় মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড নিয়ে। কি কি নিয়ে? মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড নিয়ে সিএনএস বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়। তো এই স্নায়ুতন্ত্রের মাধ্যমে কি হয়, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে, কোথায়? প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটি ভৌত যোগাযোগ স্থাপিত হয় এবং এদের ক্রিয়ার মাধ্যমে কি হয়, প্রাণীদেহের সমন্বয় সাধন ঘটে। তো একেই বলা হয় স্নায়ুতন্ত্র। তো এই স্নায়ুতন্ত্রকেই বলা হয় প্রাণীদেহের ভৌত সমন্বয়ক বা ফিজিক্যাল কোঅর্ডিনেশন। কি বলা হয়? প্রাণীদেহের ভৌত সমন্বয়ক বা ফিজিক্যাল কোঅর্ডিনেশন কাকে বলা হয়? স্নায়ুতন্ত্রকে বলা হয়। ক্লিয়ার? তাহলে স্নায়ুতন্ত্র কি আমরা জানলাম, স্নায়ুতন্ত্রকে কি বলা হয়? ভৌত সমন্বয়ক বা ফিজিক্যাল কোঅর্ডিনেটর বলা হয়, এটাও জানলাম। এবারে আসছি যে সমন্বয় সাধন গড়ে তোলে, সেই সমন্বয় সাধনটা কি আসলে? সমন্বয় সাধন হলো প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ, কি বললাম? প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে। ক্লিয়ার? এবং তাদের কাজের মধ্যে যে বিশেষ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। কি বললাম? প্রাণীদেহে বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে, এছাড়াও তাদের কাজের মধ্যে যে বিশেষ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তাকেই বলা হয় সমন্বয় সাধন। বুঝতে পেরেছো? এরপরে আসছি আসলেই স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের সংজ্ঞাটা কি। তো চলো জেনে নিই। স্নায়ুকোষ এবং নিউরোগ্লিয়া দিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে, ঠিক আছে, প্রাণীদেহে কি কি হয়, উদ্দীপনা গ্রহণ হয়, উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে এবং দেহের বিভিন্ন যন্ত্র এবং তন্ত্রের মধ্যে কাজের যে সমন্বয় সাধন ঘটে তাকেই বলা হয় স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। ক্লিয়ার? এরপরে আসছি তাহলে স্নায়ুতন্ত্রের প্রধান কাজগুলো কি কি হবে। স্নায়ুতন্ত্রের প্রধান কাজগুলো হলো নাম্বার 1,
প্রাণীদেহের বিভিন্ন যন্ত্র এবং তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা করা। কি রক্ষা করা? প্রাণীদেহের বিভিন্ন যন্ত্র এবং তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা করা হচ্ছে প্রধান কাজ। এবং তার সাথে কি করে? তার সাথে তাদের কাজের মধ্যে যে সমন্বয় সাধন করা, এটি হচ্ছে একটি কাজ। নাম্বার 2 হচ্ছে দেহের বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে উদ্দীপনা তাকে গ্রহণ করা। কি করা? দেহের বাহ্যিক এবং আভ্যন্তরীণ উদ্দীপনাকে গ্রহণ করা। নাম্বার 3 কি হলো? উদ্দীপনায় সাড়া দিয়ে নিজ নিজ পরিবেশের সঙ্গে সম্পর্ক এবং সামঞ্জস্য রক্ষা করা। কি করা? উদ্দীপনায় সাড়া দিয়ে, উদ্দীপনা থাকতে হবে, তার পরিবর্তে সাড়া প্রদান করতে হবে। তাহলে কি হবে? উদ্দীপনা থাকতে হবে, তার পরিপ্রেক্ষিতে সাড়া প্রদান করতে হবে এবং পরিবেশের সঙ্গে সম্পর্ক এবং সামঞ্জস্য রক্ষা করতে হবে। এটাও একটি কাজ। নাম্বার 4 হলো দেহে বিভিন্ন পেশি সংকোচনে এবং বিভিন্ন গ্রন্থিকে সহায়তা করা। কি? দেহের বিভিন্ন পেশি সংকোচন, ধরো আমরা এরকম হাত নাড়ছি, আমরা হাঁটছি, আমাদের পায়ের পেশি একবার সংকোচন প্রসারিত হচ্ছে, এইগুলো, এবং দেহের বিভিন্ন গ্রন্থির সহায়তা করা। তাহলে স্নায়ু উদ্দীপনাটা কিভাবে পরিবাহিত হয় বা স্নায়বিক পথটা কি? দেখো, প্রথমে জীবদেহ বাহ্যিক উদ্দীপনা গ্রহণ করে। ঠিক আছে? এই বাহ্যিক উদ্দীপনাটা কি হয়? দেখো, গ্রাহকের মাধ্যমে সংজ্ঞাবহ নিউরনে পৌঁছায়। ক্লিয়ার? এই সংজ্ঞাবহ নিউরনের থেকে স্নায়ু কেন্দ্রে পৌঁছায়। কি পৌঁছায়? উদ্দীপনা। কি উদ্দীপনা? স্নায়বিক উদ্দীপনা। ক্লিয়ার? স্নায়ু কেন্দ্রে পৌঁছানোর পর সেটি কি করে? সাড়া প্রদান করে এবং সাড়া প্রদান করার পর সেটি আজ্ঞাবহ নিউরনে পৌঁছায়। আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে এটি কারকে পৌঁছায়। কারক মিন্স এখানে বলা হয়েছে পেশি বা গ্রন্থিকে। কি বলা হয়েছে? পেশি বা গ্রন্থিকে কারক বলা হয়। এই পেশি বা গ্রন্থির মাধ্যমে এরপর কি করে? জীবদেহ সাড়া প্রদান করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে গ্রাহক এবং কারক, এই যে দুটো, গ্রাহক একদিকে, একদিকে কারক, এই গ্রাহক এবং কারকের সংযোগস্থলে কি উপস্থিত থাকে? সংযোগস্থলে উপস্থিত থাকে স্নায়ুকোষ বা যাকে বলা হয় নিউরন। কি উপস্থিত থাকে? স্নায়ুকোষ বা যাকে বলা হয় নিউরন। ক্লিয়ার? তাহলে স্নায়ুকোষ বা নিউরন উপস্থিত থাকে গ্রাহক এবং কারকের সংযোগস্থলে। তাহলে নিউরন হলো জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। ক্লিয়ার? তাহলে এই নিউরন বা স্নায়ুকোষ জীবদেহ বা প্রাণীদেহের মধ্যে বিস্তৃত থেকে একটি জটিল আন্তঃসংযোগ ব্যবস্থা গড়ে তোলে। বুঝেছো? তাহলে উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? যদি তোমাদের কোনো গরম কিছুতে হাত পড়ে যায়, তৎক্ষণাৎ হাতটি সরে আসে, তাই তো? এটা একটা উদাহরণ। দ্বিতীয় নম্বর হচ্ছে বাড়িতে কেউ যদি দরজায় ধাক্কা দেয় বা কলিং বেল বাজায়, তাহলে তৎক্ষণাৎ দরজাটা গিয়ে তোমরা খুলে দাও। এটাও একটি উদাহরণ। এরপরে আসছি গ্রাহক বা রিসেপ্টর কি। গ্রাহক হলো প্রাণীদেহের যে সকল অঙ্গ, কি বললাম? প্রাণীদেহে যে সকল অঙ্গ কি করে? পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে, তাকেই বলা হয় গ্রাহক। তাহলে গ্রাহকের মধ্যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় পড়ে। সেগুলো কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তাই তো? তাহলে এই পঞ্চ ইন্দ্রিয় গ্রাহকের মধ্যে পড়ে। পরে আসছি কারক। কারকটা কি তাহলে? প্রাণীদেহের যেসব অঙ্গ, কি বললাম? প্রাণীদেহের যেসব অঙ্গ স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে। কি গ্রহণ করে? স্নায়ু উদ্দীপনা। এর ফলে জীবদেহ সাড়া প্রদানে সক্ষম হয়, তাকেই বলা হয় কারক। তাহলে বাহক কি হবে? বাহক হলো একটি মাধ্যম, যার মাধ্যমে স্নায়ু স্পন্দনটা প্রবাহিত হয় এক স্থান থেকে আরেক স্থানে, সেটি হলো বাহক বা মিডিয়া। তো স্নায়ু স্পন্দন পরিবাহিত হয় কার মাধ্যমে? স্নায়ুর মাধ্যমে। তাহলে বাহক কি? স্নায়ু স্পন্দনের বাহক হলো স্নায়ু। ক্লিয়ার? এবার আসছি হরমোন এবং স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্যগুলো কি কি রয়েছে। হরমোন এবং স্নায়ুতন্ত্রের মধ্যে
যে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো হলো নাম্বার 1, জীবদেহে কি ভূমিকা পালন করে। হরমোন জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? রাসায়নিক সমন্বয়কারী হিসেবে কাজ করে। কিন্তু স্নায়ুতন্ত্র প্রাণীদেহে ভৌত সমন্বয়কারী হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? ভৌত সমন্বয়কারী হিসেবে কাজ করে। নাম্বার 2, কাজের প্রভাব। হরমোনের কাজটা কেমন? মন্থর, কিন্তু এই কাজের প্রভাবটা খুব সুদূর প্রসারী। কিন্তু স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত, কিন্তু কাজের প্রভাবটা তাৎক্ষণিক। নাম্বার 3 হচ্ছে পরিণতি। পরিণতি কি হয়? হরমোনের পরিণতিটা কি হয়? হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু স্নায়ুতন্ত্রের কোনো গঠনগত বা কার্যগত পরিবর্তন ঘটতে দেখা যায় না। কখন? ক্রিয়ার পর। নাম্বার 4 হচ্ছে ক্রিয়াস্থল। হরমোন প্রধানত উৎসস্থল থেকে, কোথা থেকে? উৎসস্থলের থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে। কি করে? উৎসস্থলের থেকে দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করে, কিন্তু স্নায়ুতন্ত্র কখনোই স্থানচ্যুত হয় না। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। কারোর যদি কোনো কোয়ারি বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও, এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।